আজ যাত্রা আরেকটি গ্রামের পথে। গ্রামে বড় হয়েছি সহজ সরল মানুষের সংস্পর্শে। দিন দুনিয়ার অনেক খবর হয়তো সেই গ্রামের মানুষজন জানেন না, কিন্তু তাতে খুব একটা আক্ষেপ আফসোস নেই তাদের। আর এসব গ্রামেই আছে আমার বাল্যবন্ধুরা, যাদের দেখলে কথা বললে ভালো লাগে, মানসিক শান্তি পাই। এবারের পর্বটি আমার সেই বন্ধুদের নিয়ে। থানা সদরের হাইস্কুল কলেজে পড়ালেখার সুবাদে আমার এই গ্রামের বন্ধুরা তখনই আমাদের বেশ খাতির যত্ন করত। নতুন ধান উঠলে গ্রামে তাদের বাড়িতে পিঠে হতো, কিংবা আমের মৌসুমে গাছের কাঁচা মিঠে আম পকেটে লুকিয়ে নিয়ে আসতো স্কুলে। ক্লাসের বিরতির সময় আমরা তা ভাগাভাগি করে খেতাম। কতই না মজার দিন ছিল সেসব। আমাদের হাতে কাজে এখন দুনিয়ার নানা ব্যস্ততা, আর সেই গ্রাম্য বন্ধুদের কাছে সেই মজাই যেন এখনো স্থির হয়ে আছে। এই যে মুস্তাফিজার, যাকে আমরা ক্লাসে রাখতাম মুস্তা, তাকে দেখে কি আমাদের সহপাঠী কেউ মনে করবেন? মুস্তা মনে হয় যেন সেই একটা বয়স্ক ভারী সারি লোক। আসলে সংসারের চাপ, ঘরগৃহস্থলীর কাজ, এসব সামলাতে সামলাতে জীবনের অর্ধেক যেতে না যেতেই বার্ধক্য ঠেসে ধরেছে তাকে, যে পেশায় এখন একজন দর্জি। এখনও বাইসাইকেলে চেপে প্রতিদিন থানা সদরে যায়, সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ি ফেরে। তাও কোনোদিন কাজ মেলে, কোনোদিন নয়, কিন্তু সংসারে স্বাচ্ছন্দ্যে আনন্দে একেবারে ভরপুর আমার এই দর্জি বন্ধুটি, যা কোটিপতি কারো পক্ষেও হয়তোবা এত সহজে সুন্দর করে সম্ভব নয়। এমনি তোর হলো এই যে মানে দর্জি বা সেলাইয়ের, এটা কতদিন ধরে চলতেছে তোর? এটা আমার তো প্রায় 90 সাল থেকেই আমি শুরু করছি নিজে একাই। আচ্ছা, তখন কি করতি প্রথমে? তার আগে তো লেখাপড়া করছি, সে কাজও ফাঁকে ফাঁকে শিখছি। 90 সালে যখন শুরু করলি তখন কিভাবে কাজ হইতো তোর? তখন একজনের বারান্দায় বাড়িতে বসতে? তখন দিন দোকানে ছিলাম। তখন কাপড় চোপড়ের মজুরি কিরকম ছিল? তখন খুব হালকা ছিল, খুবই হালকা। একটা শার্ট ছিলেই তখন ছিল হলো 30 টাকা 40 টাকা, পাঞ্জাবি ছিল ওই রকম 30-40 টাকা। তবে তো সারাদিনে হয়তো কাজ করছি, দেখা গেল যে 100 টাকা বা 150 টাকা। 150 টাকা তখন। আমরা ধর যে আমরা যখন স্কুল করতাম, স্কুলের কথা কি তোর মনে আছে? মনে পড়ে? মনে আছে। কি রকম মনে আছে? কত দেখো মনে আছে, একসাথে কত দৌড়ে চলাফেরা করছি, কত খেচাল ভেজাল করছি। ছাত্রদের কথাও মনে আছে। আমার একটা খেয়াল আছে, সেটা হলো সাকাত স্যার আমি একদিন স্কুল ছুটির পরে সাইকেল চড়িয়ে বারান্দা দিয়ে আসতে হয়েছি, আমাকে আটকা কান ধরে উঠবাস করাইছে। এটা আমার ভালোই মনে আছে। মানে সাকাত স্যার খুব শাসন করতো না? শাসন করতো। সব মিলিয়ে আমি এক কথায় আমি খুব সুখী। 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। আমার ছেলে মেয়েরাও ভালো। মোস্তা নিম্নবিত্ত, তার বাবা এখনও অভিভাবক হয়ে আছেন সংসারে। ছেলেকে এখনও শাসন করেন, ভালো মন্দ শিখিয়ে দেন। মোস্তা নিজেও শেখায় তার সন্তানদের। কোনো কোচিং নেই, টিউশন নেই, কিন্তু তার 2 মেয়ে পড়ালেখায় মাশাআল্লাহ অনেক ভালো। বড়টি রংপুর কারমাইকেল কলেজ থেকে ইংলিশে মাস্টার্স করেছে। ছোটটি পীরগঞ্জের নাম করা স্কুলের ফার্স্ট গার্ল, যা অবাক করার মতো। আমাদের এই বন্ধুটি শুধু ঘর পরিবারেই শান্তিতে নয়, পড়ালেখায় তার সন্তানদের সাফল্য যে কোনো বাবার কাছে ঈর্ষণীয়। আমার জীবনের টার্গেট এখন অন্য কিছুই না। আমার টার্গেট এখন শুধু ছেলে মেয়েদের লেখাপড়া করা, লেখাপড়া করে শেষ করে দেওয়া। আল্লাহ যদি সুস্থ রাখে আমি এটাই করবো, অন্য কিছু আমার নাই, টার্গেট নাই। জমি জমা কেনারও ধান্দা নাই, বাড়ি ঘর যেটুই আছে এটাই খালি এইরকমই থাকবো। আর তোর যে রোজগার এবং ছেলে মেয়েদের পড়ালেখা, এটা কষ্ট হয় না তোর? খুব কষ্ট হয়, মাঝে মাঝে খুব কষ্টই হয়। অনেক সময় হয় তোর ছেলে মেয়েদের দরকার হচ্ছিল 500, আমি দেই 200, এভাবেই চলে। আমার আত্মতৃপ্তি এখন হচ্ছে হলো আমি তো ছোটো থেকে লেখাপড়া করতে পারিনি, ভালো লেখাপড়া না করতে পারি। এখন আমার ছেলে মেয়ে, একটা মেয়ে আমার মাস্টার্স ইংলিশে মাস্টার্স করছে, আর ছোটো মেয়েও ইন্টার ফার্স্ট ইয়ারে আছে। আর
ছেলে কেবল ক্লাস 6-এ। তাতে আমার তাতে ওইটা নিয়ে আমি খুব সুখী আছি। আর আমার বন্ধুবান্ধবরা সবাই বড় বড় চাকরি করে, তারা ভালো লাগে, আমাকে দেখলেই ভালো লাগে, তারা আমাকেও খুব ভালোবাসে। তারা বন্ধু-বান্ধবদের কাছে কিছু চাবি না তুই, যে তোর কিছু চাওয়া নাই? আমি কী চাবার বন্ধু-বান্ধবদের কাছে? আমি তো টাকা পয়সা চাই না কোথাও। আমি বন্ধু-বান্ধব শুধু ভালোবাসাটা চাই, ভালোবাসা পাইও আমি। বন্ধু-বান্ধবরা আমার খুব ভালোবাসে, এটাই আমার চাওয়া, আর কি চাব। হিসেব করে দেখলাম একসাথে পড়া, ম্যাট্রিক পরীক্ষা দেয়া আমাদের ৭৬ জন স্কুল বন্ধুর মধ্যে অনেকেই নিম্নবিত্ত পরিবারের। তাদের কেউ কেউ এখনও দিনমজুরি করেন, কেউ বাজারের দোকানদার, কেউ গাড়ি চালক, মানে তারা দিন এনে দিন খাওয়ার অবস্থায়। কিন্তু এই আমাদের মধ্যে এখনও কোনো ব্যবধান কিংবা ভেদাভেদ নেই। এই যে কোরবানি ঈদের পরদিন প্রতি বছর আমরা একসাথে হই, খাওয়া দাওয়া করি, ঘুরি ফিরি, আড্ডা দিই। পরিবার সদস্যদের সাথেও তখন জানা পরিচয় হয়, নতুন কেউ এলেও তাকে যুক্ত করা হয়। যারা আমরা একসঙ্গে এসএসসি পাস করেছি 1990 সালে, আমরা বছরে একটা দিন আমরা এক জায়গায় হই। এটা মনে করেন যে আপনার মনে করো ঈদের, কোরবানি ঈদের পরের দিন আমরা এক জায়গায় হই একসঙ্গে। শুধু আমরাই না, আমাদের পরিবারের সকল সদস্য, আমাদের বউ বাচ্চা সবাই এক জায়গায় হই। আমাদের বন্ধু যেখানেই আছে, যে আছে সে, আমরা এই একটা দিনের জন্য অপেক্ষা করি। এই একদিন আমরা সবাই এক জায়গায় হব। এই জন্য আমাদের প্রথম নোটিশ দিতে হতো, এখন আর কোনো নোটিশ দিতে হয় না। এখন এটা আমরা আমাদের প্রাণের উৎসব হিসেবে আমরা মিলিত হই এখানে। আমি মনে করি যে আমাদের এই বন্ধুত্বের বন্ধনটা এতই মজবুত, যেটা অন্য কোনো ব্যাচের মধ্যে আছে কি না আমি জানি না। আমরা আসলে সব বন্ধুবান্ধব এখানে চাঁদা দেই না। আমাদের যারা সচ্ছল বন্ধু আছে, যারা বিত্তবান আছে, তারা আমরা এখানে সহযোগিতা করি, আর যাদের নাই তারা এসে এখানে উপভোগ করে। এটা আমাদের খুব ভালো লাগে। আমরা বন্ধুদের সাথে প্রতি বছরেই ঈদের পরের দিন দেখা হয়। খুব আমরা এক কথায় তখন ওই যে ছোটোকালে চলে যাই, স্কুল লাইফে চলে যাই আমরা সেই দিনটাই। আসসালামু আলাইকুম। কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ। কি খবর? ভালো। অনেকদিন পর দেখা হলো না? হ্যাঁ, বহুত দিন পর দেখা। ইনশাআল্লাহ। কি করি, গরম বেশি পড়তে পারে? এবারে একটু গরম সুগারটা বেশি। গরম সুগার এবার একটু বেশি। শরীর কেমন তোর? শরীর ইনশাআল্লাহ ভালো। এই যে আজ আবার দেখা হয়ে গেল ফারুকের সাথে। মসজিদে মসজিদে বাচ্চাদের আরবি পড়ায় ফারুক, আমাদের বাল্যবন্ধু। ফারুক খলিল দুই ভাই এক চেহারার, একই রকম, মানে যমজ। আগে আমরা এদের দুই ভাইকে আলাদা করে চিনতে পারতাম না। জিজ্ঞেস করতাম, এই তুই খলিল না ফারুক রে? তারাও রহস্য করে হাসতো আমাদের সাথে, পরে অবশ্য পরিচয় দিত। এই ফারুকও দিন আনে দিন খাওয়া অবস্থায়, কিন্তু দারুণ সুখী। তার কথা শুনলেও ভালো লাগে। ফারুক কেমন আছিস তুই সব মিলা? আলহামদুলিল্লাহ ভালো। কেন ভালো? কিভাবে আছিস? ইনশাআল্লাহ মোটামুটি বউ বাচ্চা নিয়ে ভালো আছি ইনশাআল্লাহ। তারপরেও একটা প্রকল্পে কাজ করি ইনশাআল্লাহ, মোটামুটি ফাঁকে ফাঁকে সংসারে কাজ করি, সব মিলে ভালো আছিস তো ইনশাআল্লাহ। তোরা তো শহরে থাকিস, বড় বড় চাকরি করিস, ইনশাআল্লাহ দোয়া করি আরও বড় ধরনের চাকরির জন্য হয়, ভালোভাবে চলাফেরা করতে পারিস। ইনশাআল্লাহ আমি চলতেছি ইনশাআল্লাহ মোটামুটি। তা আমি তো ইনশাআল্লাহ এখন এই সংসারের কাজকর্ম করিয়া ঘাটে। কেমন আছিস সব মিলে? সব মিলে ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছি। আচ্ছা, মোটামুটি ভালো আছিস মানে কেন ভালো বলতেছিস তুই অন্যদের থেকে? কারণ আমি খেটে খাই, এই জন্য আমি ভালো আছি। বন্ধু বান্ধবদেরকে মিস করিস? হ্যাঁ, বন্ধু বান্ধবকে মিস করি। দেখা পেলে ভালো লাগে? দেখা হলে খুব ভালো লাগে, তখন প্রাণটা জুড়ে যায়। হ্যাঁ, এই যে আজকে তোর সাথে দেখা করতে আসি দোস্ত, একদম দিল থেকে মন থেকে বলতো তোর কেমন লাগতেছে? ঈদের আনন্দে, মানে তোর ঈদের আনন্দটা পরিপূর্ণ হয়ে গেছে। এবং মনে হয় আবার আমার 53 বছর বয়স নয়, এখন মনে হয় আমার 30 বছর বয়স, এরকম মনে হচ্ছে। মোট কথা, জীবনে সুখে থাকতে হলে যে সহায় সম্পত্তি, গাড়ি বাড়ি, ভালো চাকরি, অনেক কিছুর দরকার তা কিন্তু নয়। দরকার অল্পতেই তুষ্ট থাকার মতো বিশাল মন। আর তাই জয় করে নিজেদের এই অবস্থায় সুখী হিসেবে প্রতিষ্ঠিত করেছে আমার এই গ্রামের বন্ধুরা। তাদের কাছ থেকে এখনো শেখার অনেক বাকি আমাদের। এমন বন্ধুত্বের জন্য গর্ব করলেও কম হবে। আমার এই বন্ধুদের জন্য মন থেকে দোয়া, তারা নিরোগ এবং দীর্ঘায়ু হোক, যেন আরও অনেক বছর তাদের সাথে দেখা হতে থাকে। এভাবেই টঙে বসে আড্ডা দিতে পারি। ওর সাথে অনেকদিন পর দেখা হলো, ভালো লাগলো।
আল্লাহ যেন আবার দেখা করায়, আমরা যেন সুস্থ থাকি এবং আবার যেন দেখা হয় আর কি। আপনারা যারা আমাদের দুনিয়ার গল্প দেখেন কিংবা এই দুনিয়ার গল্প নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা করেন, তাদের জানিয়ে রাখি, বন্ধুত্বের বন্ধনটি কিন্তু সত্যিকার অর্থেই একটি এই দুনিয়ায় অপরূপ একটি আল্লাহর সৃষ্টি বা দান। কারণ মানুষের ধন সম্পত্তি, টাকা পয়সা, চাকরি, বাড়ি গাড়ি সবকিছুর মধ্যে ব্যবধান থাকতে পারে, বন্ধুত্বের মধ্যে কখনো সেই ব্যবধানটি তৈরি হয় না। এই যে আজকে আমার বন্ধু ফারুক আমার সামনে বসে আছে, আমরা একসাথে পড়েছি, সে এখন হয়তোবা অর্থকরীর মালিক নয়, সে হয়তোবা এখন কোনো ধনাঢ্য গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, কিন্তু ফারুক আমার বন্ধু এবং ফারুকের মতো আরও অনেকেই আমার বন্ধু এই গ্রামে কিংবা এই উপজেলায়। আমরা একসাথে পড়েছি, একসাথে বড় হয়েছি, এখনও একসাথে মিশি, একসাথে খাই, ঘুরি ফিরি, অনেক কিছু স্বীকার করি, স্মৃতি আওড়াই। এবং আমাদের যে প্রত্যাশাটাই, আমরা যে এই যে বন্ধুত্বের বন্ধনটি অবিচল রেখেছি, এর একটাই উদ্দেশ্য, আমাদের এই যে প্রজন্ম আসছে, যারা আমাদের নেক্সট জেনারেশন, তারা যেন আমাদের এই বন্ধুত্বের বন্ধনগুলো নিজেদের মধ্যে আগলে রাখতে পারে কিংবা ভবিষ্যতে নিজেরা এটিকে প্র্যাকটিস করতে পারে। তাহলে কি হবে, যে মনের অনেক না বলা কথা, মনের অনেক না বলা ব্যথা আমরা পরস্পরের সাথে শেয়ার করতে পারো। এবং এই শেয়ারিং কেয়ারিং ব্যাপারটা কিন্তু একটা মানুষের জীবন নানাভাবে পাল্টে দিতে পারে, পরিবর্তন আনতে পারে এবং আমাদেরকে আরও উদার, সুন্দর, মহৎ হওয়ার দৃষ্টান্ত অনুভব করে। আমরা যারা একসাথে পড়েছি, যারা স্কুল বন্ধু ছিলাম, তাদের সবার জন্যেই এভাবে ভালোবাসা বিলিয়ে যাই এবং আমরা অন্তত পক্ষে যারা আছি তারা করার চেষ্টা করি। আমি অনুরোধ করব, যারা আমার এই গল্প দেখছেন তারাও নিজেদের বাল্যবন্ধুদের কোনোভাবেই ভুলে যাবেন না কিংবা তাদের আড়ালে রাখবেন না। আপনি যে অবস্থানেই থাকেন, তাদের বড় পরিচয়, তারা আপনার বন্ধু, আপনার সবচেয়ে আপনজন। বন্ধুত্বকে যে ছিন্ন করে, বন্ধুত্বকে যে ছিঁড়ে ফেলে, সে নিজেই একসময় নিজের জীবন থেকে কিন্তু ছিঁড়ে পড়ে যায় বা হারিয়ে যায়। এমন একটা সময় আসে যখন কারো কাছে কথা বলার, শেয়ার করার, দুঃখ জানানোর আমাদের সুযোগ থাকে না। এই বন্ধুত্বের বন্ধন অমলিন, অবিচ্ছেদ্য, অটুট থাকুক সারা জীবন, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আগামীর দুনিয়ার গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন।